ড্যাড, ড্যাড, এসব কাদেরকে চাকরি দিয়েছো তুমি? এটা অফিস তো নাকি? ওহ, সো মাচ ডিসগাস্টিং। কুল ডাউন স্যামি, হোয়াট হ্যাপেন্ড? অফিসে কে ধূপ জ্বালায় ড্যাড? কারা এরা? কি হয়েছে বলবি তো আমাকে? থার্ড কিউবিকালের মেয়েটা ওইটুকু জায়গার মধ্যে ধূপ জ্বালিয়েছে। ক্যান ইউ ইমাজিন? আমি তো ভেবে নিয়েছিলাম অফিসে আগুন লেগে গেছে। বলে কি না ঠাকুরের সামনে ধূপ জ্বালিয়েছে, এবং ও নাকি প্রথম দিন থেকেই এরকম করে আসছে। জঙ্গলি একটা। তুমি কি এসব কিছু জানো না? ও, দ্যুতির কথা বলছিস? ও একটু ওরকম। বলে কি ভগবানের সামনে ধূপ না জ্বালিয়ে ও নাকি কাজ শুরু করতে পারে না। কি বলবো বল? কি বলবো মানে? তোমার অফিস এটা, তুমি বস হয়ে ওই একটা সিলি মেয়েকে জব্দ করতে পারছো না? সামান্য একটা ব্যাপার, এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই। বাবা বললেও স্যামি মানে সম্রাট কিছুতেই মানতে পারছে না ব্যাপারটা। দুদিন হলো বাবার অফিসে জয়েন করেছে সে, আর তারপর থেকে ছোটোখাটো নানা ব্যাপারে মাথা গরম হয়ে যাচ্ছে তার। ইন্ডিয়াতে মানুষ ওয়ার্ক কালচার ব্যাপারটা নিয়ে একেবারেই মাথা ঘামায় না। কাজ করতে করতে গল্প করছে, যখন তখন দল বেঁধে চা খেতে চলে যাচ্ছে। সম্রাট কিছুতেই এসব মেনে নিতে পারছে না। বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে সে, কাজের ব্যাপারে সে খুব পার্টিকুলার। আর এই দ্যুতি বলে মেয়েটা যেন সম্রাটের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সারাক্ষণ। এত ন্যাকা ইরিটেটিং মেয়ে সম্রাট কোনো দিন দেখেনি। অফিসে সবাইকে সারাক্ষণ ফ্রিতে উপদেশ দিয়ে যাচ্ছে। এই দুদিনে তাকে বিশেষ কোনো কাজ করতে দেখেনি সম্রাট। তার যত রাগ গিয়ে পড়ছে বাবার ওপর। এত লিবারেল হলে তো সবাই ঘাড়ে চড়ে বসবে। ড্যাড, প্লিজ তুমি কিছু একটা করো। জানো ওই মেয়েটা আজ কি করেছে? রাগে টকবক করে ফুটছে সম্রাট। কি করেছে? অতনু বলে ছেলেটা হাফ ডে ছুটি চাইতে এসেছিল। ওর নাকি মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। তো আমি পারমিশন দিইনি। কালকে প্রেজেন্টেশন আছে, তুমি তো জানো। খানিকক্ষণ পর দেখি ওই দ্যুতি চলে এসেছে আমার সঙ্গে ঝগড়া করতে। তুমি ভাবো কত সাহস! বলে ও নাকি অতনুর কাজটা কমপ্লিট করে দেবে, আর অতনুকে ছুটি না দিয়ে আমি নাকি ইনহিউম্যান কাজ করেছি, আমার মধ্যে নাকি কোনো মনুষ্যত্ব নেই। হাউ ডেয়ার সি! ছেলের কথা শুনে জোরে হেসে ওঠেন মিস্টার অপরেশ মজুমদার। শরীরটা ভালো নয় বলে আজ অফিসে যেতে পারেননি তিনি। ছেলের ওপর দায়িত্ব দিয়েছেন আজকের দিনটা ম্যানেজ করার জন্য। তুমি হাসছো ড্যাড? আমি তোমাকে এখনও বলছি, একটু শক্ত হও। অত ইমোশনাল হলে হয় না। আমি যখন থাকবো না, যখন এই কোম্পানিটা তুই সামলাবি, তখন তোর নিয়মে সব কিছু করিস। এখন আমি হঠাৎ করে এদের ওপর কি করে নির্দয় হই বলতো? ওরা যে আমার পরিবারের মতো। ওহ ড্যাড, এই জন্য তোমার কোম্পানির এই হাল। রেগে টেবিলে ঘুষি মারে সম্রাট। এই একই কথা একটু আগে দ্যুতিও বলে গেছে। এখানে সবাই নিজের পরিবারের মতো। একে অন্যের সুযোগ সুবিধা না দেখলে কি করে হবে? ড্যাড যাই বলে বলুক, এই দ্যুতি মেয়েটাকে সে শিক্ষা দিয়ে ছাড়বে। অনেক স্বপ্ন আছে তার এই কোম্পানিটা নিয়ে। বাবা যা করতে পারেনি সেটা সে করে দেখাবে। অনেক উঁচুতে নিয়ে যাবে এই কোম্পানিটা, আর তার জন্য তাকে শক্ত হতে হবে। ঘণ্টা দুয়েক পর দ্যুতির টেবিলে ফোন করেছে। কাজটা হয়েছে মিস দ্যুতি? প্রায় হয়ে এসেছে। 10 মিনিটের মধ্যে আমি ওটা আমার টেবিলে চাই। 10 মিনিট? 10 মিনিটে কি করে হবে স্যার? তা আমি জানি না, আমার ওটা 10 মিনিটের মধ্যেই চাই। ঠিক 20 মিনিট পর সম্রাটের কেবিনে ঢোকে দ্যুতি। তার হাত থেকে রিপোর্টটা নিয়ে একটু চোখ বুলিয়ে একপাশে সরিয়ে রাখে সম্রাট। দ্যুতির দিকে তাকিয়ে থাকে।
সাধারণ চুড়িদার পরা অতি সাধারণ একটা মেয়ে, কিন্তু একটু আগেই কি তেজ দেখাচ্ছিল। খুব বেয়াদব মেয়ে। আমার জন্য 1 কাপ কফি করে নিয়ে আসুন তো মিস দ্যুতি। ভীষণ মাথা ধরেছে। মানে? অবাক হয়ে জিজ্ঞেস করে দ্যুতি। এরকম অদ্ভুত আবদার যে কেউ অফিসে করতে পারে তা তার ধারণা ছিল না। কফি ভেন্ডিং মেশিন আছে অফিসে, সেখান থেকেই চা কফি খায় সবাই। দেবুদাকে বললে সঙ্গে সঙ্গে এনে দেবে, অথচ বদমাইশ লোকটা কিনা তাকে কফি আনতে বলছে। কি হলো, আমার কথা শুনতে পাননি? আর হ্যাঁ, ওই মেশিনের কফি নয়, ওটা খেলে আমার মাথা ব্যথা যাবে না। আপনি নিজে হাতে বানিয়ে আনবেন, বেশ কড়া করে। যান, কুইক। চলে যায় দ্যুতি। বেশ মজা পায় সম্রাট। খুব বলেছিল সবাই এখানে পরিবারের মতো। পরিবারের কারো মাথা ব্যথা করলে কফি তো বানাতেই হবে। দ্যুতি কফি নিয়ে আসতেই রিপোর্টটা দেখিয়ে সম্রাট বলে, এটা কি বানিয়েছেন? অজস্র ভুল। যান, ঠিক করে আনুন। দেখুন, আমি আন্ডারলাইন করে দিয়েছি। রিপোর্টটা নিয়ে চলে যায় দ্যুতি। প্রায় 3-4 বার তাকে ঘোরায় সম্রাট। প্রত্যেকবার নতুন নতুন ভুল ধরিয়ে দেয়। পরের দিন বাবার সামনে ক্ষোভে ফেটে পড়ে সে। দেখেছো ড্যাড, এত বড় বড় কথা বলল, অথচ কি রিপোর্ট বানিয়ে এনেছে, পুরো ভুলে ভরা। আজ অতনু আবার বানালো নতুন করে। তুই দেখছি দ্যুতির পেছনে পড়ে গেছিস, হেসে বললেন মিস্টার মজুমদার। হ্যাঁ ড্যাড, ইনকম্পিটেন্ট লোকেদের আমি একেবারে সহ্য করতে পারি না। ওই মেয়েটাকে দিয়ে কিচ্ছু হবে না। ধীরে ধীরে সব বাড়তি লোকজনকে ছেঁটে ফেলো বাবা। এরা কোম্পানির বার্ডেন ছাড়া কিছু নয়। খবরদার ও কথা একেবারে মুখে আনবে না। এরা আমার সম্পদ। কিন্তু ড্যাড, কোনো কিন্তু নয়। এরা পাশে থাকলে একদিন আমাদের কোম্পানি অনেক বড় হবে। কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে। রাতারাতি কেউ সাকসেস পেয়ে যায় না। বাবার কথার সঙ্গে কিছুতেই একমত হতে পারে না সম্রাট। এখনও বেশ কিছু লোক আছে যারা সারাদিন প্রায় কিচ্ছু করে না, কিন্তু বাবাকে এসব বলে কোনো লাভ নেই। মুখ গোমড়া করে বসে থাকে সে। কিছুক্ষণ পর ছেলেকে দেখে সব বুঝতে পারেন মিস্টার মজুমদার। শোন, তুই যে বলছিস, জানিস কি এই দ্যুতি আমাদের কোম্পানির জন্য কত লাকি? মানে, এটা তুমি কি বলছো ড্যাড? বুঝেছি, এই জন্যই এরা এরকম করার সাহস পায়। বস এরকম হলে এমপ্লয়ি অফিসে ধূপ জ্বালিয়ে ভগবানের পুজো করবে না তো কি করবে? হ্যাঁ রে, ঠিকই বলছি। দ্যুতি যেদিন আমাদের অফিসে জয়েন করে, সেদিন আমাদের কোম্পানির সবচেয়ে বড় প্রজেক্টটা পাই আমরা। আমি তো ওকে লাকি বলেই মানি। ডিসকাস্টিং, বলে সেখান থেকে উঠে চলে যায় সম্রাট। তুই খুব লাকি প্রেরণা। এরকম ভালোবাসা কতজন পায় বল? এরকম ভালোবাসা পেলে আমি তো নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবো। চিন্তা করিস না, আমি আছি তো, আমি তোকে হেল্প করব। দরকার হলে আঙ্কেল আন্টির সঙ্গে আমি কথা বলবো। না হলে শেষমেশ বাড়ি থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই। বন্ধু কাম কলিগ প্রেরণাকে আশ্বস্ত করে ফিরে তাকিয়েই চমকে ওঠে দ্যুতি। স্যার আপনি? হ্যাঁ, কী সব বদবুদ্ধি দিচ্ছেন আপনি ওনাকে? কি, আমি বদবুদ্ধি দিচ্ছি? হ্যাঁ, আর এসব কথা অফিসে কেন আলোচনা হচ্ছে? মানে, এখন লাঞ্চ ব্রেক, এখন আমরা যা খুশি করতে পারি। না, পারেন না। এসব কথা এখানে আলোচনা করা যাবে না, কড়া সুরে বলে সম্রাট। তারপর গটগট করে বেরিয়ে যায়। মেয়েটার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে সে। আর তার সবচেয়ে রাগ হয়েছে ওর কথা শুনে। ভালোবাসা পেয়েছে বলে লাকি হয়ে গেল? মানে, কি বোকা বোকা। ভালোবাসার মধ্যে আছেটা কি? এরা এইসব কথা মানুষকে বোকা বানানোর জন্য বলে। ছোটবেলার থেকেই এইসব চক্করে কোনো দিন পড়তে চায়নি সম্রাট।
কয়েকদিন পর অফিসের একটা কাজে কারো সঙ্গে মিট করতে বেরিয়ে গেছেন মিস্টার মজুমদার। এই সুযোগে দ্যুতিকে ডেকে পাঠায় সম্রাট। মেয়েটার ওপর কেন জানে না তার খুব রাগ, কোনো রকম নিয়মকানুনের ধার ধারে না। কিছুক্ষণ পর দ্যুতি এসে দাঁড়ালো। সম্রাট লক্ষ্য করল সে খোঁড়াচ্ছে, পায়ে ব্যান্ডেজ বাঁধা। যেন দেখতেই পায়নি এরকম ভাব করে গাড়ির চাবিটা বার করে সে বলল, মিস দ্যুতি, আমার গাড়িতে একটা ফাইল ফেলে এসেছি, আর দেবু অন্য একটা কাজে ব্যস্ত। আপনি কি আমার ফাইলটা এনে দিতে পারবেন? হাঁ করে খানিকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে চাবিটা নিয়ে চলে যায় দ্যুতি। আজ তার পা মুচকে গেছে সকালে, অসম্ভব ব্যথা, চলাফেরা করতে কষ্ট হচ্ছে, আর এখনই এই পাষণ্ডটা এরকম করছে তার সঙ্গে। এসব তো তার কাজ নয়, কিন্তু মুখে কিছু বলে না সে। মিস্টার মজুমদারকে খুব শ্রদ্ধা করে সে। এরকম লোকের যে এরকম ছেলে কি করে হয় সেটা ভাবতে ভাবতেই নিচে যায় সে। গাড়ি খুলে ফাইল বার করে নিয়ে লিফটের সামনে এসে সে দেখল লিফট বন্ধ। কি ব্যাপার, লিফট কি করে বন্ধ হলো? বাধ্য হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে 3 তলা পর্যন্ত এলো সে। সম্রাটের সামনে যখন ফাইল নিয়ে দাঁড়ালো তখন তার গোটা গা ঘামছে, কষ্টে মুখ নীল হয়ে গেছে, জোরে জোরে শ্বাস পড়ছে। বসুন বসুন। থাক, আর দরদ দেখাতে হবে না। আর কোনো কাজ থাকলে বলুন। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে দ্যুতি। দরদ দেখাতে যাব কেন, তাও আবার আপনাকে? হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। দয়া, মায়া, ভালোবাসা এসব আপনার ডিকশনারিতে নেই। এসব আননেসেসারি জিনিসপত্র আমার কাছে এক্সট্রা ব্যাগেজের মতো, চলার গতি কমিয়ে দেয়। দ্যুতির চোখে চোখ রেখে বলে সম্রাট। সঙ্গে সঙ্গে যেন ক্ষেপে ওঠে দ্যুতি। সরি মিস্টার মজুমদার, ভালোবাসাকে এক্সট্রা ব্যাগেজ বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি ভালোবাসতে জানেন না বা আপনার মধ্যে ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজের অক্ষমতার জন্য অন্যকে শাস্তি দেবেন না। কি কি বললেন আপনি? এবার বেশ রেগে যায় সম্রাট। অক্ষমতা, দয়া, মায়া, ভালোবাসা এসব মহান গুণগুলো ভগবান আপনাকে দেয়নি। তাই তো আমার পায়ে ব্যান্ডেজ দেখেও আপনি আমাকে নিচে ফাইল আনতে পাঠিয়েছেন। আমি জানি লিফটটাও আপনার নির্দেশেই বন্ধ করা হয়েছে। কি চান আপনি? আমি কাজ ছেড়ে চলে যাই, তাই তো? ঠিক আছে, তাই হবে। কালই স্যারকে আমার রেজিগনেশন জমা দেব আমি। জল ভরা চোখে কথাগুলো বলে বেরিয়ে যায় দ্যুতি। পরদিনই বাবা ছেলের সামনে রেজিগনেশন জমা দেয় দ্যুতি। আকাশ থেকে পড়েন মিস্টার মজুমদার। তিনি অনেক বোঝালেও কিছুতেই আর থাকতে রাজি হয় না দ্যুতি। খবরটা শুনে যতটা খুশি হবে ভেবেছিল ততটা খুশি হতে পারে না সম্রাট। তবু তার ক্ষমতা কাজে লাগাতে পেরেছে ভেবে চুপচাপ সব কিছু শুনে যায়। ঠিক আছে, এই মাসটা কমপ্লিট করে যাও অন্তত, বলেন মিস্টার মজুমদার। ভাবেন যদি এর মধ্যে দ্যুতির মত চেঞ্জ হয়। তাকে হারাতে মোটেও চান না তিনি। ঘরোয়া সাদাসিধে এই মেয়েটাকে খুব স্নেহ করেন তিনি। ঠিক আছে, অন্য চাকরি খুঁজে পেতে খানিকটা সময় পাওয়া যাবে ভেবে বলে দেয় দ্যুতি। দিন 15 পর সাজো সাজো রব পড়ে যায় অফিসে। বড় এক ইনভেস্টরকে রাজি করিয়েছে সম্রাট। তারাই আজ অফিসে আসছে ভিজিট করতে। সব আয়োজন নিজে তদারকি করে করেছে সম্রাট। সবাইকে সাবধান করে দিয়েছে। অফিসটা যেন অফিসের মতোই লাগে। মিস্টার আগরওয়ালের কোম্পানির সঙ্গে কাজ করলে সম্রাটের স্বপ্ন পূরণ হতে খুব একটা অসুবিধে হবে না। সব কিছু খতিয়ে দেখে মিস্টার আগরওয়াল খুব একটা খুশি হয়েছেন বলে মনে হলো না সম্রাটের। যদিও এখনও কিছু বলেননি, তবে সম্রাটের তাই মনে হচ্ছে।
লাঞ্চের পর মিটিং আবার শুরু হবে এমন সময় হঠাৎ চারদিকে আগুন আগুন চিৎকার চেঁচামেচি শোনা গেল। চারদিকে হুড়োহুড়ি পড়ে গেল। দৌড়াদৌড়ি করে সবাই অফিসের বাইরে এসে জড়ো হলো। দেখা গেল বিল্ডিংয়ের 4 তলায় আগুন লেগেছে। 4 তলায় এখনও কোনো অফিস হয়নি, ফাঁকাই পড়ে আছে। কয়েকদিন আগে কিছু কাজ চলছিল। 2 তলা 3 তলা নিয়ে মিস্টার মজুমদারের কোম্পানি। যাক, লোকজন কারো কিছু হয়নি। ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে, এখনই চলে আসবে। নিশ্চয়ই শর্ট সার্কিট হয়েছে। মিস্টার আগরওয়ালের দিকে তাকিয়ে বলল সম্রাট। সে বুঝতে পারছে আর কোনো আশা নেই। এমন সময় একটা গুঞ্জন শোনা গেল। এগিয়ে গেল সম্রাট, দেখল দ্যুতি ছুটে যাচ্ছে বিল্ডিংয়ের দিকে। কি ব্যাপার? দ্যুতি বলছে 4 তলায় নাকি ওয়াচম্যান বিনু কাকা ঘুমিয়ে থাকে, রাতে ডিউটি থাকে ওনার, তাকে বাঁচাতে ছুটছে ও, জানালো একজন। মানে? ওর যাওয়ার কি দরকার? এখনই ফায়ার ব্রিগেডের গাড়ি চলে আসবে। অবাক হয়ে বলল সম্রাট। সবাই চিৎকার করে দ্যুতিকে বারণ করতে লাগলো। হঠাৎ ছুটে বেরিয়ে এসে সম্রাটের গায়ের কোটটা হ্যাঁচকা টানে খুলে নিয়ে আবার দৌড় দিল দ্যুতি। কি করছেন? যাবেন না? বলে চিৎকার করে উঠল সম্রাট। আগুন বেশ বেড়ে গেছে, এর মধ্যে ওই মেয়েটা কি করে ছুটে গেল? 2-1 ছেলে এগিয়ে গেলেও ভয় পেয়ে পিছিয়ে এলো। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সবাই। কেউ কেউ ছোটাছুটি করছে। 4 তলা থেকে নেমে আসা তো অত সহজ নয়। কয়েক মিনিট পর ফায়ার ব্রিগেডের লোকজন চলে এলো। দ্যুতি তখনও বেরিয়ে আসেনি। সন্ধেবেলা হসপিটালে দ্যুতির বেডের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সম্রাট। দ্যুতির জ্ঞান ফিরে এসেছে। মাইনার বার্ন ইনজুরি হয়েছে তার। সে যে সময় মতো গিয়ে বিনু কাকাকে বাঁচাতে পেরেছে, এতে তার খুশির সীমা নেই। ডাক্তার জানিয়েছে একটু সময় লাগবে, কিন্তু বিনু কাকা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। দুপুরের পর থেকে সমানে ভগবানকে ডেকে যাচ্ছে সম্রাট। সে খুব একটা ভগবান বিশ্বাস করে না, কিন্তু দ্যুতিকে সেন্সলেস অবস্থায় দেখার পর থেকে আর কোনো কিছু ভাবতে পারছিল না সে। প্রথম থেকে দ্যুতির সঙ্গে কি কি খারাপ ব্যবহার করেছে সেসব মনে পড়ে যাচ্ছিল। একটা মেয়ে একজন ওয়াচম্যানকে বাঁচানোর জন্য যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছে, সেটা দেখে মিস্টার আগরওয়াল এতটাই ইমপ্রেস হয়েছেন যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মৌখিকভাবে ডিল পাকা করে নিয়েছেন। আমাকে আপনি ক্ষমা করুন দ্যুতি, আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আমি। ড্যাড ঠিকই বলে, আপনি আমাদের কোম্পানির জন্য সত্যিই লাকি। এখন 3 দিন অফিস বন্ধ থাকবে, সামান্য মেরামতির কাজ করতে হবে। অফিসে এসেই আপনার রেজিগনেশন উইথড্র করে নেবেন। হেসে সম্মতি জানায় দ্যুতি। গেট ওয়েল সুন। চলে যাওয়ার সময় হঠাৎ তার হাত ধরে বলে সম্রাট। আর চোখে ব্যাপারটা দেখেন মিস্টার মজুমদার। তিনিও কিছুতেই এত লাকি মেয়েকে হাতছাড়া করবেন না। দ্যুতিকে যদি নিজের পুত্রবধূ না করেছেন তো তার নামও অপরেশ মজুমদার নয়।